দুঃখিত, কারেন্ট চলে গিয়েছিল, তাই লাইটটি কেটে গেল। আবার শুরু করতে হচ্ছে ক্লাসটি। সম্মানিত অভিভাবক, দর্শক, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছো, সকলকেই পড়াশোনা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আর ক্লাসটি তোমরা একটু শেয়ার করে দিবে, যারা দেখছো, যেন বাকিরাও কি দেখতে পারে, উপকৃত হতে পারে। আজকেও নিব বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে নবম, দশম, এসএসসি। আর দ্বিতীয় পত্রটা আগেই বলেছি যেটা সকল ক্লাসের জন্য কি প্রযোজ্য। বিদ্যুতের আসা দেওয়া খুব সমস্যা হচ্ছে। আসলে তোমরাও কষ্ট করছো, আমরা ক্লাস অনলাইনে নেওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা পড়ব উপসর্গ। বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি বলবো উপসর্গ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে। তো চলো আমরা ক্লাসে চলে যাই। উপসর্গ শব্দটা কি আগে আমরা এটা জানি যে উপসর্গ কি। উপসর্গটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? উপ যোগ অ, এর অর্থ হচ্ছে কি নতুন শব্দ তৈরি করা। তো আরেকটা এমন কিছু শব্দ বা শব্দাংশ আছে, শব্দাংশ বাংলা ভাষায় এমন কিছু শব্দাংশ অব্যয় আছে যেগুলি কি শব্দের শুরুতে বসে। কোথায় বসে? শব্দের পূর্বে বা শুরুতে বসে। অব্যয়সূচক শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ যেগুলি কি শব্দের পূর্বে বসে কি নতুন শব্দ তৈরি করে, তাকে কি বলে? উপসর্গ বলে। যেমন উপসর্গ যদি আমরা কাজ শব্দের পূর্বে অ শব্দটা লাগাই, এটা কি হয়ে যায়? অকাজ। কাজের কাজটা কি কাজ, সেটা কি ভালো অর্থে যদি অ উপসর্গ যোগ করা হয় তাহলে সেটা কি হয়ে যায়? অকাজ, মানে কোনো কাজ নাই, মানে নিন্দিত অর্থে ব্যবহার করা হয়। তাহলে কি এই যে উপসর্গটা, এই অটাই হচ্ছে কি তোমার অব্যয়সূচক শব্দাংশ অ। এটার কি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। আরেকটা কি হচ্ছে? উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, নিজস্ব অর্থ নেই, অর্থ নেই। তাহলে আমরা কি জানলাম? যে উপসর্গটা হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক শব্দাংশ, অব্যয় আলোচনা করেছিলাম আগেও, যেটা কি কোনো ব্যয় বা পরিবর্তন নেই। এগুলো কি শব্দের পূর্বে বসে এই যে এরকম নতুন শব্দের সৃষ্টি করে। যেমন আবার আমরা দিতে পারি জয়, এটার পূর্বে যদি লাগিয়ে দেই পরা, কি হয়ে গেল? পরাজয়। মানে কি শব্দের পূর্বে এই পরাটাই হচ্ছে কি উপসর্গ। জয় শব্দ, এটার পূর্বে এ পড়া, এটা হচ্ছে কি উপসর্গ। তাহলে এইভাবে শব্দের পূর্বে বসে কি নতুন অর্থের তৈরি করে, নতুন অর্থ সৃষ্টি করে। আবার এই উপসর্গ কি, যেমন অ, পড়া, উপসর্গে যখন আরো দেবো তখন আরো বুঝতে পারবা। অঘা, এই সমস্ত হচ্ছে কি আমাদের উপসর্গ। এগুলোর কি নিজস্ব কোনো অর্থ নেই, এগুলো শুধুমাত্র শব্দের পূর্বে বসে কি নতুন অর্থে তৈরি করতে পারে, নতুন অর্থের সৃষ্টি করতে পারে। তাহলে আমরা জেনে নিলাম যে উপসর্গ কি। আশা করছি তোমরা বুঝতে পারছো। আবার আমার সঙ্গে আরেকটু বলো যে উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ যেগুলো কি নিজস্ব কোনো অর্থ নেই, শব্দের পূর্বে বসে এরা নতুন শব্দের তৈরি করে, সেগুলিকে বাংলা ভাষায় উপসর্গ বলে। এখন আমরা যাই যে উপসর্গটার কাজ। উপসর্গের কাজ হচ্ছে, যদি আমরা বলি তাহলে ধারাবাহিকভাবে বলতে পারি যে 4 ধরনের কাজ করে থাকে। নতুন, শব্দ তৈরি করে,
তারপরে অর্থের, অর্থের সম্প্রসারণ করে। 3 নাম্বার হচ্ছে অর্থের নতুন শব্দ তৈরি করে, অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকোচন করে। তোমাদের বইতে 5টি দেয়া আছে। আরটা হচ্ছে পূর্ণতা দান করে, অর্থে পূর্ণতা পূর্ণতা বা পরিপূর্ণতা, আচ্ছা এটি দিলাম, পরিপূর্ণতা দেয়। হ্যাঁ, তো এইখানে দেখো এই যে পরিপূর্ণ, এটাও কি একটা উপসর্গ। পরিপূর্ণ শব্দটা লিখলাম, এটার মধ্যে পরিটাও কি একটা উপসর্গ। কি মজার একটা বিষয় না? উপসর্গের সাহায্যে বাংলা ভাষায় অনেক অনেক কি শব্দের তৈরি হয়েছে, যেগুলো কি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তাহলে এইভাবে উপসর্গ কি আমি আগের উদাহরণে দেখিয়েছি, নতুন একটা শব্দ তৈরি করে, তারপরে অর্থের সম্প্রসারণ করে। যেমন আমরা যদি যাই সম্প্রসারণ করে, ভাব একটা শব্দ মানে একটা ভাবকে বোঝায়, যদি এর আগে আমরা উপসর্গ যোগ করে দিই, তাহলে কি এটার অর্থের সম্প্রসারণ হয়েছে না? প্রভাব মানে কোনো প্রভাব বিস্তার করা, এই অর্থে এইভাবে কি অর্থের সম্প্রসারণ করে থাকে। আবার ধরো সংকোচন, ছায়া একটা শব্দ দিলাম আমি, ছায়া, ছায়া একটি শব্দ, তো এর আগে যদি আমি যোগ করি আপ, আপ শব্দটা যোগ করে দিই, এটা তো উপসর্গ। তোমরা জানো যে শব্দের পূর্বে যেহেতু বসেছে সেটা কি, এটা উপসর্গ। আর আমরা জানি যে উপসর্গ কোথায় বসে, এইভাবে তোমাদের প্রশ্ন আসে, উপসর্গ কি শব্দে পূর্বে বসে। তাহলে আপ ছায়া, ছায়া মানে পরিপূর্ণ একটা শব্দ, তো এটার আপ ছায়া মানে কি সম্পূর্ণ ছায়া নাই, হালকা হালকা বুঝেছে, তাহলে কি এটা সংকুচিত হয়ে গেছে। এটা অর্থটা কি আপ ছায়া দিয়ে ছায়াটা কি কম, মানে একটু আপ ছায়া বুঝিয়ে কি অর্থে একটু সংকোচন করেছে। তাহলে এইভাবে আমাদের উপসর্গে কি কাজ করে আরেকবার একটু আমরা দেখে নেই। নতুন শব্দ তৈরি করে, তাহলে এই যে আচ্ছাটা আপ যুক্ত হয়ে কি এটা একটা সুন্দর নতুন শব্দ হয়ে গেছে, নতুন শব্দ। তো এইভাবে কি উপসর্গ আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে, নতুন শব্দ তৈরি করে, অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকোচন করে, তারপরে পরিপূর্ণতা দেয়, আবার কি এই 4টা কাজ করে থাকে। কি কি কাজ? নতুন শব্দ তৈরি, অর্থের সম্প্রসারণ, সংকোচন এবং পরিপূর্ণতা দেয়, অর্থে পরিপূর্ণতা দেয়। এই হচ্ছে আমাদের উপসর্গ। এখন আসি, যেহেতু উপসর্গ আলোচনা করলাম, এটা কয় প্রকার, আমাদের বাংলা ভাষার শব্দ সমূহের সঙ্গে কি এটারও একটা মিল আছে। কিরকম? যে বাংলা ভাষায় কি বিভিন্ন ধরনের শব্দগুলো ব্যবহৃত হচ্ছে। খাঁটি বাংলা শব্দ তোমরা জানো যে শব্দের প্রকারভেদে তৎসম শব্দ, তারপর অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এরকম ভাবে কি নানা রকম শব্দ আমাদের এখানে আছে, বাংলা ভাষায় আছে। তো এই শব্দগুলো যেহেতু উপসর্গ শব্দ তৈরি কাজ, তাহলে কি তাদের প্রকারভেদটাও ওই রকমই হবে। তো উপসর্গগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। উপসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। 2 নম্বর হচ্ছে সংস্কৃত, সংস্কৃত উপসর্গ। 3 নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ, এখন এগুলোর কি আবার সংখ্যাও আছে, এটা একটু মনে রাখবে তোমরা। খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তারপরে সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি উপসর্গ হচ্ছে নানা রকম, এটা কি সংখ্যা নাই, নির্দিষ্ট সংখ্যা নাই,
বিদেশি উপসর্গ যেহেতু, তাহলে এটা কি বিভিন্ন ভাষার সঙ্গে এটার সম্পৃক্ততা, এটা কি এটা সংখ্যা নেই। তাহলে এটা মনে রাখবে, খাঁটি বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। সংস্কৃত একটা কম আছে। তো এখন খাঁটি বাংলা উপসর্গটা কি? খাঁটি বাংলা উপসর্গ আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য। দেখো, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে আর্য আগমনের পূর্বে এদেশের মানুষের নিজস্ব ভাষার শব্দের সঙ্গে যে উপসর্গগুলো যুক্ত হয়েছে, শব্দ থেকে যে উপসর্গ এসেছে সেগুলোই কি খাঁটি বাংলা উপসর্গ। মানে আর্য আগমনের পূর্বে এদেশের মানুষ যে এদেশের মানুষ যে ভাষাটা ব্যবহৃত করতে, সেই ভাষার উপসর্গগুলোকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। এগুলো হচ্ছে 21টা। দেখো আমি এখানে লিখে দিয়েছি: অ, অঘা, অজ, অনা, আর, আন, আপ, ইতি, উন, পদ, কু, মি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা, আ। তো এইভাবে কি একটু কষ্ট করে তোমাদের একটি মানে নিজস্ব কৌশলে যেভাবে তোমাদের মনে রাখাটা সহজ হবে, সেইভাবে কি একটু কষ্ট করে তোমাদের এগুলো মনে রাখতে হবে। আর যেহেতু এখানে উপসর্গটা অর্থের একটা খেলা, তাহলে কি কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেটা কি তোমাদের মনে রাখতে হবে বা বুঝে পড়তে হবে, যে এই উপসর্গগুলো ব্যবহার করার পরে কোন অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম, এখানে খাঁটি বাংলা উপসর্গে অ উপসর্গ দিয়ে যদি আছে তোমার অকাজ কাজ, একটা শব্দ দিয়ে অপয়া, অপয়া, পয়া শব্দের সঙ্গে এটা কি যুক্ত হয়ে অপয়া হয়েছে। আর এটা কি নিন্দিত অর্থে ব্যবহার করা হয়েছে, নিন্দিত অর্থে। এইভাবে কি শব্দগুলোর অর্থ আমাদের জেনে পড়তে হবে। তারপরে দেখো তোমার অঝর, যেমন আজকে কি বৃষ্টি হয়েছে, অঝর, অঝর বৃষ্টি হয়েছে না? অনেকে ফোন করে জানিয়েছো তোমরা যে ম্যাম কি করব, আজকে স্কুলে অ্যাসাইনমেন্ট নিতে হবে, বৃষ্টি, অঝর বৃষ্টি হচ্ছে। তো এই অঝর, অঝর শব্দটা কি? এটার অর্থ হচ্ছে তোমার ক্রমাগত, ক্রমাগত। তাহলে উপসর্গের তোমাদের কি এই অর্থের ব্যবহারটাও একটু জেনে নিতে হবে, অর্থের ব্যবহারটা একটু শিখতে হবে তোমাদের। তাহলে আমাদের খাঁটি বাংলা উপসর্গ এই 21টা আছে, এবং এগুলো কি শব্দের সঙ্গে ব্যবহার সহই আছে তোমাদের বইগুলোতে। তোমরা একটু দেখবে কষ্ট করে। আচ্ছা, তারপরে উপসর্গের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, উপসর্গের কি নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। আমি বিশ্লেষণে বলে দিয়েছি, এইভাবে আলাদা না বললেও নিজস্ব উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই এটা বলেছি, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এটা অনেক সময় ব্যাখ্যামূলক আসে, তোমাদের ব্যাখ্যামূলক আসবে না, আসবে হচ্ছে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো এসে থাকে। তারপর আমি কি ব্যাখ্যা করে দিচ্ছি। অর্থ দ্যোতকতা মানে হচ্ছে কি নতুন শব্দ তৈরি করা। দ্যোতকতা, দ্যোতনা, দ্যোতকতা মানে হচ্ছে নতুন শব্দ তৈরি করা। তাহলে উপসর্গে নিজস্ব কোনো অর্থ নেই, অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এরপরে দেখো সংস্কৃত উপসর্গগুলো। সংস্কৃত উপসর্গ হচ্ছে তোমার 20টি। প্র, পরা, অপ, সম, নি, এগুলো কি ছোটবেলা আমরা এইভাবে মুখস্থ করে ফেলেছি। অব, অনু, নি, দূর, বি, অধি, সু, উর, পরি, প্রতি, অপি, অভি, উপ, আ। এই যে এইভাবে কি তোমরা এই ইয়াগুলো একটু, এখানে একটা আছে তোমাদের প্র উপসর্গ। প্র উপসর্গটা যদি আমরা হার শব্দের আগে যুক্ত করি, হার, হার শব্দে কি হার মানে হার জিত, ওইটা আবার গলার হার, এভাবে ব্যবহার করা হয়। এটার পূর্বে যদি আমরা প্র লাগিয়ে দিই, সংস্কৃত উপসর্গ প্র লাগিয়ে দিই, তাহলে কি হয়ে যায় প্রহার। কি অর্থের পরিবর্তন হয়ে গেছে না? প্রহার মানে কি কাকে পেটানো, প্রহার। তারপরে দেখো আবার আছে তোমাদের প্র, পরে পরা, জয়। এটার জয় মানে কি জয়লাভ করা। এর আগে যদি পরা লাগিয়ে দিই, এটা দ্বিতীয় উপসর্গ, সংস্কৃত উপসর্গের দ্বিতীয়, তাহলে কি হয়ে যায় পরাজয় হয়ে যায়। তো এইভাবে কি তোমাদের এগুলো তোমরা সবগুলো একটু শিখে নিবা। তারপর হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ বিভিন্ন, এর কি নির্দিষ্ট সংখ্যা নাই, বিভিন্ন ভাষা থেকে এসেছে বিদেশি উপসর্গগুলা। আর খাঁটি বাংলা এবং সংস্কৃত উপসর্গ, এইখানে যদি তোমরা যাও, তাহলে কি কয়টা উপসর্গ একটু কমন আছে, যেমন আ,
সু বি নি, অথবা সু বি নি আ, যে যেভাবে পারো ওইভাবে মনে রাখবে। তো এই চারটা কি তোমার কমন আছে, এখানেও আছে, খাঁটি বাংলা উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো আমি আলাদা করে বলা এই কারণে যে কিভাবে বুঝবা যে এটা খাঁটি বাংলা উপসর্গ নাকি তৎসম উপসর্গ। যদি তোমাদের প্রশ্নে আসে আ সু বি নি, তাহলে এটা তোমরা কিভাবে বুঝে নিবা যে এটা খাঁটি বাংলা নাকি তৎসম। যেমন আমি একটি শব্দ বলি, নজর, এর আগে যদি আমি সু লাগিয়ে দিই তাহলে কি হয়ে গেল, সুনজর। সবগুলো আলাদা আলাদা করে একটা একটা করে শব্দ করে বিশ্লেষণ করা অনেক সময়ের ব্যাপার। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাকি দেখে নিজেরা করে নিবা। তো এই যে এখানে দুইটার মধ্যে কমন হচ্ছে আমাদের খাঁটি বাংলা এবং সংস্কৃত, এই দুইটার মধ্যে কমন হচ্ছে এই চারটা উপসর্গ আশু বিনি। আমার মনে হয় এগুলো তোমাদের সহজেই মনে থাকবে। তাহলে নজর শব্দের আগে যদি আমরা লাগাই তাহলে কি সুনজর। হ্যাঁ, তো আরেকটা শব্দ আমি নিচ্ছি, দেখো তীক্ষ্ণ। এটা দিয়ে এই উদাহরণের মাধ্যমে কি তোমরা সহজে বুঝে যাবে কিভাবে। এটার পূর্বে যদি সু লাগে, তীক্ষ্ণ এবং নজর, তীক্ষ্ণ এবং নজর, এরপর পূর্বে যদি আমরা উপসর্গে সু লাগাই তাহলে কি এটা হয়ে যাচ্ছে সুনজর এবং সুতীক্ষ্ণ। এখন এটা এই সুটা তো বলেছি আগে যে দুইটা উপসর্গের মধ্যে আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা খাঁটি বাংলা নাকি তৎসম। ওইখানেই একটা মজার বিষয় যে তখন আমাদের যেতে হবে শব্দের উচ্ছের মধ্যে, যেটা কি এটা কোন শব্দের আগে যুক্ত হয়েছে, কি শব্দ বিষয়টা। যদি বাংলা শব্দের খাঁটি বাংলা শব্দের পূর্বে যুক্ত হয় তাহলে কি খাঁটি বাংলাতে দিয়ে দিবা নাম, আর যদি তৎসম শব্দের পূর্বে যুক্ত হয় তাহলে দিয়ে দিবা তৎসম। তাহলে এই তিনটে শব্দটাই হচ্ছে কি তোমার সংস্কৃত শব্দ, তাহলে এটা হবে তৎসম উপসর্গ। আশা করছি তোমরা বুঝতে পারছো তৎসম উপসর্গ। আর এটা কি হবে খাঁটি বাংলা, যেহেতু এটা বাংলা শব্দই খাঁটি বাংলা। তো এইভাবে কি তোমরা বুঝতে পারবে। তারপরে আবার ধরো আকাশ, খাঁটি বাংলা আদিত্য হয়েছে। আবার যদি আকণ্ঠ, আর এই যে আ উপসর্গ যুক্ত হচ্ছে দুইটাতে, আকণ্ঠ এটা হচ্ছে তৎসম, কণ্ঠটা তৎসম, তাই এটা তৎসম উপসর্গ। এখন যাচ্ছি আমরা বিদেশি উপসর্গগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে বিদেশি উপসর্গ কি হবে, বিদেশি ভাষা থেকে আগত উপসর্গগুলোই কি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ওই বিদেশি দেশ দেশ হিসেবে, যেমন ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ, আরো আছে। এখানে আমি তিনটা উপসর্গ দিয়েছি। তো বিদেশি উপসর্গ সংখ্যা একটু কম আছে, দেখো ফার্সি উপসর্গ এগুলো থেকেই সাধারণত এই যে থাকে তোমাদের প্রশ্ন, ফার্সি, আরবি এবং ইংরেজি। তো বিদেশি উপসর্গগুলো কি, এই যে এখানে 10টার মতো আছে। নি, কম, দরকার, না, কি, বে, ব, বদ, ব, সহজে মনে রাখতে পারবে কি নি, কম, দরকার না। হ্যাঁ, তারপরে ফি, বে, ব, বদ, ব, মানে নিজের একটু একটু টেকনিক করে একটু কৌশল করলে কি এগুলো মনে থাকবে। এখন এই উপসর্গগুলো ব্যবহার করে দেখো, নিম দিয়ে নিমরাজি, তাই না, মানে পরিপূর্ণ রাজি না নিমরাজি, মানে রাজি আছে অল্প এরকম। আবার কম বক্ত, হ্যাঁ। তারপরে ফি দিয়ে যে ফি সপ্তাহ, মানে প্রতি সপ্তাহে, ফি রোজ, ফি রোজ। এভাবে কি তো বিদেশি উপসর্গ হয়ে থাকে। তারপরে আরেকটা দেখো আরবি উপসর্গগুলো এখানে লিখেছি একটু সাজিয়ে, বাজে-আম খাসলা, বাজে-আম খাসলা, লাটাও কি না অর্থে, মানে খাসনা, বাজে-আম খাসলা, লা অর্থে কি না অর্থেই। তারপরে গড় ক্ষয়ে, সহজ না। আবার ইংরেজি উপসর্গ চারটা, এটা আমরা সবাই জানি, হাফ ফুল, শাক, হেড, তোমাদের মনেও থাকে, হাফ ফুল, শাক, হেড।
যেমন খাস দিয়ে যদি আমরা পড়ি, খাস কামড়া মানে কি? বিশেষ কামড়া। হ্যাঁ, তারপরে গড় হাজির, হাজির না এরকম। আবার ইংরেজি উপসর্গে যদি যাই আমরা, দেখো হাফ ফুল, হাফ দিয়ে কি? হাফ প্যান্ট, তারপরে ফুল, ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট ইত্যাদি। হেডমাস্টার, হেড পণ্ডিত, এইভাবে কি আমরা উপসর্গের শব্দগুলা করতে পারি। মোট কথা হচ্ছে উপসর্গ নতুন শব্দ তৈরি করে। তোমাদের বইতে এগুলো প্রত্যেকটার অর্থ সহ দেয়া আছে, তো এগুলো তোমরা একটু পড়ে নিবা আর অর্থ বুঝে পড়বা। অবশ্যই কি অর্থ বুঝে পড়বা। তাহলে উপসর্গ আজকে এই পর্যন্তই। আরেকবার একটু আমি বলে দিচ্ছি যে উপসর্গ কি। উপসর্গ হচ্ছে, বলতো কি? অব্যবহিত শব্দাংশ, যেগুলো কি কোথায় বসে? শব্দের পূর্বে বসে নতুন শব্দে তৈরি করে। আর উপসর্গে কাজ, নানা রকম কাজ করে থাকে। এগুলো কি? নতুন শব্দ তৈরি করে, অর্থের সম্প্রসারণ করে, সংকোচন করে, অর্থের পরিপূর্ণতা দান করে। মূলত এই চারটা কাজ উপসর্গ করে থাকে। আর ভাষার উৎপত্তি হিসেবে উপসর্গ বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। আর এখানে কি উপসর্গকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। আর প্রত্যেক খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর সংস্কৃত উপসর্গ 20টি, বিদেশি উপসর্গ বিভিন্ন রকম। এদের এটা কি নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি এখানে। তো উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি তোমাদের সমস্যা হয়ে হয় তাহলে কি তোমরা প্রশ্ন করবে, জেনে নিবে। আমরা চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আর উপসর্গগুলো কি কষ্ট করে মুখস্থ করে ফেলবে অর্থ সহ। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাসাইনমেন্টের কাজ সুন্দর করে করো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।